TVN24 নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। আইসিসির প্রসিকিউটর করিম খান বলেছেন, হামাসের 3 নেতার বিরুদ্ধে নিধন, হত্যা, জিম্মি রাখা, ধর্ষণ এবং যৌন হয়রানি, একসাথে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। নেতানিয়াহু এবং তার সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার নিধন, যুদ্ধে দুর্ভিক্ষকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, ত্রাণ সহায়তা দিতে বাধা দেওয়া এবং বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা চালানো, এরকম অভিযোগ আনা হয়েছে। এই গ্রেপ্তারি পরোয়ানার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা বাড়াবাড়ি বা আউটরেজাস। ব্রিটেনও সমালোচনা করে বলেছে, যুদ্ধবিরতির সমঝোতায় পৌঁছাতে এটা ভালো হবে না, কাজে দেবে না। অবশ্য হিউম্যান রাইটস ওয়াচ আইসিসির এই সিদ্ধান্তের প্রশংসা করেছে। আমরা একই সঙ্গে ব্রিটেনের লেবার পার্টি তারাও বলছে এই পক্ষে, গ্রেপ্তারি পরোয়ানার পক্ষে অবস্থান নিয়েছে, এরকমই আমরা দেখলাম সবশেষ। এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ 9 জন নিহত হয়েছে। গতকালই মারা গেছে। রাইসির মৃত্যু এমন এক সময় হলো যখন বিশেষ সংকটময় সময় পার করছে মধ্যপ্রাচ্য। 7 মাস ধরে ইসরায়েলের হামাস বিরোধী লড়াই গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তা এখন বিশ্ববাসীর মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে। গাজার এই পরিস্থিতি মধ্যপ্রাচ্য জুড়ে ক্রমে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। আমরা এই রাইসির মৃত্যু নিয়ে আলোচনা করতে চাইব যে তার মৃত্যু আসলে মধ্যপ্রাচ্যে কোনো সংকট বিশেষ করে তার মৃত্যু ঘিরে তৈরি হবে কিনা, এটা আলোচনা করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এদিকে হাসবাণীর মামলায় জিজ্ঞাসাবাদের মুখে ট্রাম্প অর্গানাইজেশন থেকে অর্থ চুরির কথা স্বীকার করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ফিক্সার এবং তার ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। তিনি আদালতকে বলেছেন, বাৎসরিক বোনাস কম হওয়ায় তিনি $30,000 চুরি করেন। কোহেন অতীতে বিভিন্ন সময় ট্রাম্পের পক্ষে মিথ্যা কথা বললেও বর্তমানে সত্য সাক্ষ্য দিচ্ছেন বলে দাবি করেছেন। এই বিষয়গুলো আমাদের আলোচনায় থাকবে, আশা করছি সবগুলোই আলোচনা করব। আমার সাথে আজকে আছেন ডক্টর মুনির মুস্তফা আলী, প্রফেসর, ইংলিশ অ্যান্ড চেয়ার, ডিপার্টমেন্ট অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার, সাউথ ইউনিভার্সিটি ইন ব্যাটন রুজ, লুইজিয়ানা। আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর নাকিবুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর, ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতেই যাব ডক্টর মুনির মুস্তফা আলীর কাছে, জানতে চাইব যে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনটি, গ্রেপ্তারি পরোয়ানা এখনও জারি করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে যে জারি করা হবে। তো এই প্রতিক্রিয়া যেভাবে দেওয়া হচ্ছে পশ্চিমা বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে, সেইটাকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে বলে রাখি, একটু তথ্য দিয়ে রাখি, আপনার সুবিধা হবে। 2023 সালের 18 মার্চ আইসিসি, একই সংগঠন, তারা ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। প্রেসিডেন্ট জো বাইডেন, আমার কাছে কাগজ আছে, আপনারা স্ক্রিনেও দেখতে পারবেন, জো বাইডেন এই আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে পুতিনের বিরুদ্ধে স্বাগত জানিয়েছিলেন। এটুকু আপনাদের মনে আছে নিশ্চয়ই। তখন এটা নিয়ে খুব আলোচনার জন্ম দিয়েছিল একই সংগঠন থেকে। তবে এখানে একটি মনে হচ্ছে যে হামাসের পাশাপাশি নেতানিয়াহু এবং তার মন্ত্রীর বিরুদ্ধে যে একই রকম করে দেখা হচ্ছে, এইটাকে মেনে নিতে পারছে না কেউ, এরকমও মনে হচ্ছে, বলছে তারা প্রকাশ্যে। অবশ্য প্রফেসর, আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। শুধু পুতিনের ব্যাপারটাই না, আপনি দেখেন যখন লাইবেরিয়ার চার্লস টেলর যখন অ্যারেস্টেড হলো, বা সার্বিয়ার যখন স্লোবোদান মিলোভেভিচ হলো, তখন তো মানে আমেরিকা ইউফোরিয়া, তারা এগুলোকে খুব সাপোর্ট দিছে। এই যে আপনি যেমন বললেন যে পুতিনের বিরুদ্ধে যখন আইসিসি গত বছর যখন তারা একটা আনলো, তখন বাইডেনের উচ্ছ্বাস, তার আনন্দ, সে এটাকে সাপোর্ট দিয়েছে।
আজকে কিন্তু আরেকটা খবর আছে, সেটা হচ্ছে বাইডেনের যে ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন কিন্তু আজকে বলেছে যে তারা আইসিসির সাথে কাজ করছে আম, আহ, এটা বের করার জন্য যে পুতিন কোনো ভায়োলেন্স করেছে কিনা এবং বা তার অ্যারেস্টের ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে তারা আইসিসির সাথে তারা যোগাযোগ রাখছে, তারা কোঅপারেশন করছে। তো দেখেন একই দিনে তারা একদিকে ইউক্রেনে কি হচ্ছে সেখানে সে পুতিনের বিরুদ্ধে কি করা যায়, আইসিসিতে তাকে অ্যারেস্ট করা যায় কিনা সেগুলো নিয়ে তাদের যোগাযোগ আছে। কিন্তু যখন ইসরায়েলের বিরুদ্ধে কিছুই আসলো, সেখানে তো শুধু ইসরায়েলি না, আপনার হামাস লিডারদের এগেনস্টে এবং ইসরায়েলের দুজন তাদের ডিফেন্স মিনিস্টার আর প্রাইম মিনিস্টার, যেটা আমরা শুনতে পেয়েছি। তা সেখানে আমেরিকা বাইডেন বলেছে আউটরেজিয়াস, এই শব্দটা ইউজ করেছে। আপনি যেমন বললেন যে ব্রিটেনের লেবার পার্টি এটাকে স্বাগত জানিয়েছে, বা হিউম্যান রাইটস ওয়াচ যেটা, তারা এটাকে ওয়েলকাম জানিয়েছে। কিন্তু দেখেন যে ব্রিটেনের যে কনসারভেটিভ লিডার, যে প্রাইম মিনিস্টার, তিনি কি বলেছেন? তিনি বলেছেন ইট ইজ নট হেল্পফুল। রাইট, এটা হেল্পফুল না, মানে তার কথাটা কিন্তু অনেকটা মেজার্ড। এটা হেল্পফুল না কি কারণে? কারণ এটা ওই যুদ্ধ বিরোধী বা এই যে হোস্টেজ রিলিজ এটা বিঘ্নিত হবে, এই কারণে এটা হেল্পফুল না। কিন্তু আমাদের প্রেসিডেন্ট বাইডেন তার এক্সপ্রেশনগুলো লক্ষ্য করেন, মানে তার এক্সপ্রেশনগুলো খুবই আমি কি বলবো, এটাকে আমি বলবো যে এটাকে যে কিভাবে নেওয়া যায়। একদিকে তার যে কনস্টিটিউয়েন্টস, তাদেরকে তাদের ভোট পাওয়ার জন্য মাঝে মধ্যে সে ইসরায়েলকে যে একটু প্রেশার দিচ্ছে, সেই প্রেশারের কথা বলছে, কিন্তু পর মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ঘটনার ব্যাপারে তার এক্সপ্রেশনগুলো যে এত স্ট্রং, যার ফলে এটা বোঝাই মুশকিল। এটা মানে ইসরায়েলিরা বা কিভাবে নেবে? তারা তো প্রেশার হিসেবে নেবে না, যে আর্টিফিশিয়াল প্রেশার তৈরি করা হচ্ছে। কারণ দেখেন এই যে আউটরেজিয়াস, মানে দেয়ার ইজ নো কম্প্যারিজন বিটুইন হামাস অ্যান্ড ইসরায়েল, মানে এই যে কথাগুলো, হ্যাঁ, এই কথাগুলো সে প্রমাণ হয় যে সে একজন জায়নিস্ট। তারা যাই করুক না কেন, ইসরায়েল যাই করুক না কেন, প্রেসিডেন্ট বাইডেনের সমর্থন তাদের প্রতি হচ্ছে মানে ভীষণ ভীষণ স্ট্রং। হ্যাঁ, কাজেই এটা আমি বলবো যে আমার মতো লোকদের জন্য এটা ডিসঅ্যাপয়েন্টিং। কারণ আমরা তো মোটামুটি বাইডেন্স তাকে ভোট দিয়েছি, তাকে ই করেছি। আমাদের যেটা কনফিউশন বা যেটা আমাদের মাথা ব্যথার কারণ, সেটা হচ্ছে একদিকে যেমন আমরা ট্রাম্পকে মেনে নিতে পারছি না, অন্যদিকে বাইডেন যে আমাদের মানে সেই যে বিশ্ব যে রাজনীতি বা বিশ্ব যে নীতি বা বিশ্ব মানে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, গ্লোবাল অ্যাফেয়ার্স, সেখানে তার আমি ইম্পার্শিয়ালিটি তো দেখছি না। মানে ইম্পার্শিয়ালিটি তো কোনো তার প্রশ্নই ওঠে না। আমি মোটামুটি যে যখন ইসরায়েল এই ধরনের যুদ্ধ অপরাধ করে, হ্যাঁ, সেখানে তার কথাগুলো শুনলে মনে হয় যে তারা ইসরায়েল যাই করুক না কেন, আপনার তাদের যা খুশি তাই করতে পারে, কিন্তু তারা বাইডেনের সাপোর্ট পাবে। এমন কিছু ইসরায়েল কখনো কোনোদিন করবে না যেখানে তারা বাইডেনের সমর্থন হারাবে। এবং সেটা হচ্ছে 35,000 মানুষ, 35,000 কেন, ওই 70,000 হলেও কিছু আসে যায় না, বাইডেন তাদেরকে সাপোর্ট দেবে। এবং যেভাবেই হোক না কেন, যেমন ধরেন আপনার আইসিসি যে অ্যাকুইজিশনগুলো এনেছে, হ্যাঁ, সেগুলোকে তো ই করতে পারছে না তারা। যেমন অ্যাকুইজিশনগুলো হচ্ছে যে আপনার সেই তাদেরকে যে সাহায্য, যে আপনার বাইরের যে সাহায্যগুলো, সেগুলো তারা দিচ্ছে না। তারা ডেলিবারেটলি তাদেরকে এই যে অনাহারে রাখছে, হ্যাঁ, এবং দুর্ভিক্ষকে তারা যুদ্ধের একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যেটা আপনার এথনিক ক্লেনজিং। হ্যাঁ, যেটা হয়তো করিম খান সেই এথনিক ক্লেনজিং শব্দটা ইউজ করেনি, হ্যাঁ, কিন্তু সেগুলো তো ইসরায়েল করছে, এগুলো তো একেবারে প্রমাণিত। এগুলো হওয়ার পরেও যদিও যে মাঝে মধ্যে দেখি, এবং এটা আমি বলবো যে বাইডেন হয়তো তার কনস্টিটিউয়েন্টকে কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য বা কিছুটা
আশ্বস্ত করার জন্য বা তাদের ভোটগুলো পাওয়ার জন্য মাঝে মধ্যে এটা ওটা বলে, কিন্তু যখন তার রিয়াকশনগুলো দেখি কোনো একটা ঘটনা ঘটলে সে রিয়াকশনটা এত স্ট্রং যে তাতে কোনো মতেই বোঝার উপায় নাই যে সে আসলে প্রেশার দিচ্ছে ইসরায়েলকে হয়তো ওই আপনার মানে অন দ্য সারফেস কিছু প্রেশার দিচ্ছে, কিন্তু ভিতরে সে সমর্থন দিয়েই যাচ্ছে। জি, আমরা একটা ডক্টর মুনির মোস্তফা যথার্থই বলেছেন, আপনার কাছে আমরা ফিরবো। আমি ডক্টর নকিবুর রহমানের কাছে যেতে চাই, তার কাছে যেটা জানতে চাই যে পরিস্থিতি তৈরি হয়েছে। দেখেন, আইসিসির সদস্য দেশগুলোর মধ্যে আমেরিকা নাই, ইসরায়েল নাই, চায়না, রাশিয়া নাই। এর সদস্য ব্রিটেন আছে, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স বা ইউরোপের বিভিন্ন দেশ আছে। 124টা দেশ হচ্ছে আইসিসির মেম্বার। 1998 সালে এই আইসিসির গঠন হয়, যেটাকে বলা হচ্ছে রোম স্ট্যাটিউট এর মাধ্যমে। তো আমরা এইটা নিয়ে আলোচনা করব যে আসলে আইসিসির এখতিয়ার নিয়ে অনেক সময় প্রশ্ন, যেভাবে প্রশ্ন করা হচ্ছে। রিপাবলিকান স্পিকার, হাউস স্পিকার, তিনি তো বলেই দিয়েছেন যে তারা একটা করছে, উদ্যোগ নিচ্ছে যাতে করে আইসিসির ওপরে স্যাংশন দেওয়া যায়। এটি নিয়ে আলোচনা করব, আপনারা সাথেই থাকবেন। আমি একটা বিরতিতে যেতে হচ্ছে এই মুহূর্তে। বিরতি ফিরে এসে ডক্টর নাকিবুর রহমানের কাছে, আপনার কাছেই ফিরবো একই প্রসঙ্গে। আপনারা সাথেই থাকবেন, আমরা একটু পরই ফিরে আসছি। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি ভালো লাগছে। একটু পরই ফিরে আসছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি আমাদের দুজন অতিথিদের কাছে। এবার যাচ্ছি ডক্টর নকিবুর রহমান। আমি যেটি বলেছিলাম বিরতির আগে, সেই বিষয়ে আপনার কাছে জানতে চাই। অনেক ধন্যবাদ রানা ভাই। মুনির ভাই যথার্থই বলেছেন। তো আমি আইসিসির বিষয়টা একটু ক্ল্যারিফাই করি যে আপনি যেটা বলেছেন রানা ভাই, যে রোম স্ট্যাটিউটের উপরে ভিত্তি করে আইসিসি গঠিত হয়েছে। আইসিসির পার্টি, সিগনেটারি পার্টি যারা স্বাক্ষরের পরে আবার এটাকে রেটিফাই করেছে, এরকম দেশের সংখ্যা হলো 123, এবং এর মধ্যে প্রমিনেন্ট দেশগুলোর মধ্যে ইউরোপিয়ান দেশগুলো রয়েছে, ইউকে, জার্মানি, ফ্রান্স, দে আর মেম্বার। কিন্তু 40টির বেশি দেশ তারা ইদার কখনো তারা সাইন করেনি, কিন্তু কিংবা সাইন করেছে কিন্তু এটাকে রেটিফাই করেনি। আমেরিকা এবং রাশিয়া হলো তার মধ্যে অন্যতম, যে দুই দেশই তারা এই রোম স্ট্যাটিউটের ভিত্তিতে আইসিসির যে রোম স্ট্যাটিউটের তারা সিগনেচারি পার্টি, কিন্তু তারা আইসিসিকে পরবর্তীতে রেটিফাই করেনি। এবং যারা আইসিসির পার্টি না এবং রেটিফাই করেনি, মানে এই প্রত্যেকটা দেশের দিকে যদি আপনারা তাকান, দে হ্যাভ সামথিং ইন দেয়ার ক্লোজেট। এই কারণেই তারা আইসিসির সিগনেচারি হননি এবং রেটিফাই করেননি, যাতে করে তাদের উপরে আইসিসির জুরিসডিকশন না পড়ে। এবং সেই দেশগুলোর মধ্যে রয়েছে, আপনি যদি দেখেন যে চায়না, রাশিয়া, আমেরিকা, ইথিওপিয়া, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, তারপরে সৌদি আরেবিয়া, ইজিপ্ট, ইরান, ইসরায়েল, সুদান, এইসব দেশগুলা, সিরিয়া, এগুলা হলো নন সিগনেচারি কিংবা নন পার্টি। এখন এবং আমরা যদি দেখি যে 2017 সালে বুরুন্ডি কিন্তু আইসিসি থেকে বের হয়ে গিয়েছে, কারণ তাদের গভর্নমেন্টের এগেনস্টে আইসিসি ইনভেস্টিগেশন ওপেন করেছিল অন ওয়ার অন ড্রাগ। এবং ইন্টারেস্টিংলি, যে আমরা যদি আইসিসির জুরিসডিকশনটা দেখি, যে 123টা দেশ আইসিসির সিগনেচারি এবং রেটিফাই করেছে, তাদের উপরে আইসিসির জুরিসডিকশন আছে। অর্থাৎ আইসিসি তাদেরকে, যদি কোনো ব্যক্তি সেই এই 123টা দেশের মধ্যে ট্রাভেল করে, যাদের এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, তাদেরকে এই 123টা দেশের মধ্যে দিয়ে তারা যদি ট্রাভেল করে, এই 123টা দেশ তাদেরকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করতে বাধ্য। যার কারণে আপনাদের মনে আছে যে 2023 সালে, গত বছর, যখন ভ্লাদিমির পুটিনের এগেনস্টে যখন এটা আনা হলো, চার্জটা আনা হলো, তার পরপরই ব্রিক্সের অধিবেশন হচ্ছিল সাউথ আফ্রিকাতে। এবং সাউথ আফ্রিকাতে ব্রিক্সের এই অধিবেশনে, যেহেতু সাউথ আফ্রিকা একটা সিগনেচারি পার্টি,
পুটিনকে কিন্তু বলা হয়েছিল যে ইউ শুড নট ট্রাভেল টু সাউথ আফ্রিকা বিকজ ইউ মাইট গেট অ্যারেস্টেড। তার অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা ছিল, এজন্য কিন্তু তিনি সাউথ আফ্রিকাতে অ্যারেস্ট করেননি, সাউথ আফ্রিকাতে সফর করেননি। সো এটা হলো আইসিসির মোটা দাগের একটা জুরিসডিকশন, যে আমেরিকা এটার একটা সিগনেটরি এখন না, বিকজ দে ডিড নট রেটিফাই, রাশিয়া না, ইসরায়েল না। সুতরাং বেঞ্জামিন নেতানিয়াহুর এগেনস্টে যে গ্রেফতারি পরোয়ানাটা জারি হয়েছে, এই গ্রেফতারি পরোয়ানাটা জারি খুবই সিগনিফিক্যান্ট। অলদো আমি আজকে আপনারা জানেন যে ইসরায়েলি হিস্টোরিয়ান ইয়ান পাপে, যিনি ইসরায়েলি জেনোসাইড নিয়ে বই লিখেছেন বিভিন্ন সময়, ইসরায়েলের এই গণহত্যার একজন বড় সমালোচক, তিনি ইসরায়েলি অধিবাসী হয়েও ইয়ান পেপে মেহেদী হাসানের সাথে কথায় বলছিলেন যে তিনি আজকের এই অ্যারেস্ট ওয়ারেন্টে খুব যে বেশি আশাবাদী তা সেটা না, কিন্তু তিনি যেটা বললেন মোটা দাগে তার সারমর্ম হলো যে এই গ্রেফতারি পরোয়ানা জারির যে সিদ্ধান্ত ব্রিটিশ লয়ার করিমের ইনিশিয়েশনে, যদিও এটা এখন অফিসিয়াল হয়নি, তিনি প্রস্তুতি নিচ্ছেন, এটার মাধ্যমে তিনি অ্যাকর্ডিং টু ইয়ান পেপে তিনি বললেন যে এটা থেকে আমরা আমাদের মনের মধ্যে একটা আশার আলো জন্ম দিচ্ছে যে টানেলের শেষ প্রান্তে আমরা কিছুটা আলো দেখতে পাচ্ছি, যদিও হয়তো টানেলটা অনেক লম্বা। এবং এখানে যদি সত্যি সত্যি গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার ডিফেন্স মিনিস্টার, তারা কিন্তু এই 123টা দেশের এখানে আপনাকে তথ্যটা দিয়ে রাখি ডক্টর নাকিবুর রহমান। একই সঙ্গে আমরা দেখছি যে ওই আবেদনে যে অ্যারেস্ট ওয়ারেন্টের আবেদন করা হচ্ছে, সেখানে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং ইসমাইল হানিয়ে সহ 3 জনের বিরুদ্ধেও কিন্তু একই আবেদন করা হয়েছে। জি, এটা খুব একটা বড় পয়েন্ট না, বিকজ আপনারা যদি দেখেন যে মানে তাদের এগেনস্টে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারি না হলেও তাদের উপরে অনেক বেশি আরো খড়গ নেমে আছে, যার কারণে তারা যে স্বাভাবিক জীবনযাপন করছেন এটা না, শুধুমাত্র লিমিটেড কয়েকটা জায়গায় আপনারা যদি দেখেন যে ইসমাইল হানিয়া তিনি কাতারে বসবাস করেন, খুব অল্প কিছু জায়গায় তিনি ট্রাভেল করতে পারেন। সুতরাং এই গ্রেফতারি পরোয়ানা হামাসের ইয়াহিয়া সিনওয়ার তিনি গাজা ত্যাগ করেননি, গত দীর্ঘ 30 বছর ধরে তিনি 20 বছর ইসরায়েলের জেলে ছিলেন এবং সেখানে নির্যাতিত হওয়ার কারণে তিনি সেই সময়ে ইসরায়েলি সোসাইটি সম্পর্কে যে জ্ঞান অর্জন করেছিলেন সেটাই এই বিগত দিনগুলোতে তিনি কাজে লাগিয়েছেন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে, যার কারণে ইসরায়েলের যে বিজয় লাভ করাটা আস্তে আস্তে অলমোস্ট অসম্ভব হয়ে পড়ছে। সো ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে যে মামলা, এটাতে দুটা দিক আমি দেখি, যে যদি যেই অপরাধগুলার এগেন আমরা 7ই অক্টোবরের ব্যাপারে কিন্তু প্রতিদিন নতুন নতুন করে জানছি, আমরা সাথে সাথে এই যে বিভৎস দৃশ্য ইভেন হোয়াইট হাউস থেকে কনফার্ম করা হয়েছিল যে শিশুদেরকে মাথা কেটে ফেলা হয়েছে, বিহেড করা হয়েছে, সেটার অসত্যতা আমরা অলরেডি পেয়েছি এবং হোয়াইট হাউস এটাকে রিক্যান্ট করেছে। তারপরে ধর্ষণের যে অভিযোগ, সেটা অলরেডি কিন্তু হার্ডস এবং অন্যান্য ইসরায়েলি গণমাধ্যমে কিন্তু এটাকে ডিসপেল করছে। সুতরাং এই সেই তদন্তে আমি একটু শেষ করে নিই, হামাসের বিরুদ্ধে যদি তদন্ত হয়, সেই তদন্তে যদি কোনো ব্যক্তি দোষী হয় এবং তদন্তে তো অসুবিধা নেই, তাহলে পরে অবশ্যই যারা দোষ করেছে তাদেরকে তাদের পক্ষ নেওয়ার দুনিয়ার কারোই দরকার নেই এবং তারা করবে না। কিন্তু যদি তারা অপরাধ সংগঠন করে না থাকে, তাহলে পরে তাদের বিরুদ্ধে যে দীর্ঘদিন ধরে যে অন্যায় প্রোপাগান্ডা হচ্ছে সেটার একটা সুরাহা হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি এ গুড থিং ফর হামাস আপনি যদি দেখেন। কিন্তু নেতানিয়াহু যেভাবে একজন অপরাধী কিন্তু কখনোই চায় না যে সত্য উন্মোচিত হোক, এবং আজকে মুনির ভাই যেটা বললেন যে যেই টোন জো বাইডেন ইউজ করেছেন, তারপরে যেই টোন যদিও কিছুটা ঋষি সুনাক কিছুটা মেজার্ড টোন দিয়েছেন, কিন্তু তারপরও যে আমেরিকা এবং ইউকের যে ডেসপারেশন নেতানিয়াহুকে বাঁচানোর জন্য, ইভেন ইসরায়েলের অধিবাসীরা আজকেও বিরাট বড় বিক্ষোভ হয়েছে, বড় বড় জেনারেলরা তারা বলছেন যে আমরা ইসরায়েলের জন্য যুদ্ধ করব, নেতানিয়াহুর জন্য না। এই ধরনের যে জনমত তৈরি হচ্ছে, এটা থেকে নেতানিয়াহুর বের হওয়ার খুব একটা, এবং এই ইনডাইটমেন্ট এবং এই গ্রেফতারি পরোয়ানা নেতানিয়াহুর স্পেশালি বিকজ ইউকে ইজ এ পার্টি অফ সিগনেচারি ফর আইসিসি, তারা কিন্তু নেতানিয়াহুকে তাদের হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডসে যেরকম তিনি দাপটের সাথে গিয়ে বক্তৃতা করতেন, এই গ্রেফতারি পরোয়ানার ফলে কিন্তু তিনি আমেরিকাতে আসতে পারবেন, কিন্তু ব্রিটেনে কিন্তু তিনি যেতে পারবেন না।
সো এটা একটা বিরাট জিনিস। এবং আমি আরেকটা জিনিস এখানে বলে শেষ করতে চাই, যে আমরা যদি প্রায় 41টির মতো রায় গত দিনগুলোতে আইসিসি দিয়েছে, এবং এগুলোর মধ্যে অধিকাংশই অলমোস্ট 99% রায়, 95% রায় এসেছে হলো আফ্রিকান নেতৃবৃন্দের প্রতি। এজন্য একটা অভিযোগ আইসিসির প্রতি আছে যে এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট না, এটা একটা এন্টাই আফ্রিকান ক্রিমিনাল কোর্ট। এবং এই সমালোচনা থেকে বের হয়ে আসার একটা সুযোগ কিন্তু আইসিসির হলো, যে তারা সত্যিকারের গণহত্যার বিচার, জেনোসাইডের বিচার করতে তারা উৎসুক এবং তারা ইচ্ছুক। এখানে কিন্তু আইসিসি, আপনি যেটা বলেন জেনোসাইড, সেই অভিযোগ করেনি, কিন্তু আপনার কাছে সংক্ষেপে আমি যেটা জানতে চাচ্ছিলেন, সে আপনার কাছে সংক্ষেপে জেনে আমি মনির মুস্তাফা আলীর কাছে যাব। সেটি হচ্ছে আইসিসি যে অভিযোগ করেছে হামাস নেতাদের বিরুদ্ধে, সেগুলোর মধ্যে আছে এক্সটারমিনেশন, তারপরে হত্যা, জিম্মি রাখা, ধর্ষণ এবং আটকে রেখে যৌন নির্যাতন, এরকম অভিযোগ। এইটাকে আপনি কিভাবে দেখবেন? আপনি অভিযোগ তো আসতেই পারে, অভিযোগ যদি এসে থাকে এবং এই ধরনের ঘটনার সাথে যদি কোনো ব্যক্তি জড়িত থাকে, তাহলে কোনো সুস্থ বিবেকবান মানুষ তো এই ধরনের ঘটনাকে সমর্থন করবে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি এই ধরনের ঘটনার সাথে তারা জড়িত না থাকে, কিন্তু যুগ যুগ ধরে তাদেরকে এই ধরনের ঘটনার সম্মুখীন করা হয়, এটাও তো আর একটা অপরাধ। সুতরাং আমার মনে হয় যে এই তদন্ত, ইটস এ ফেয়ার গেম, তদন্ত হোক। তদন্তের মাধ্যমে যদি হামাসের যোদ্ধাদের কিংবা হামাসের নেতৃবৃন্দের এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা প্রমাণিত হয়, তাহলে আইসিসি যদি জুরিসডিকশন নাও থাকে, তাহলে বিশ্বের জনমত এটার একটা রিফ্লেকশন হবে। সুতরাং মানে এখানে যখন তদন্তের কথা হচ্ছে, এই তদন্তের বিরোধিতা করার অর্থ কিংবা তদন্তের সমালোচনা করার অর্থই হলো অপরাধকে স্বীকার করে নেওয়া। জি, আপনাকে ধন্যবাদ। ডক্টর মনির মুস্তাফা আলী, একই বিষয়ে আপনি কি বলবেন? আমি একটু অ্যাড করব। আমি ডক্টর রকিবুর রহমান যা বললেন আমি সবই সমর্থন করি। তো আমি একটু যোগ করতে চাই এটা, যে আমরা যে অ্যারেস্টের কথা ভাবছি, মানে অ্যারেস্ট হওয়ার আগে তো সেটা তো আপনার প্রসিকিউটর ওটা অ্যাপ্লাই করবে জাস্টিস কোর্টে, তারপর জাজরা এটা করবে আর কি, অ্যারেস্ট করার তারা অনুমতি দেবে কি দেবে না, তার রায় দেবে কি দেবে না, সেটা হলো পরের কথা। আমি ঠিক অত দূর পর্যন্ত যাব না যে তারা অ্যারেস্টেড হবে। তবে এর উপকারিতা আছে। উপকারিতা হচ্ছে যে যেমন এই যে বলছে, আমেরিকা বলছে যে লেট ইসরায়েল ইনভেস্টিগেট ইট, দে আর ইনভেস্টিগেটিং। হ্যাঁ, কিন্তু ইনভেস্টিগেশন তাদের তো কোনো শেষ নেই, তারা তো অগ্রসর হচ্ছে না। আইসিসির প্রসিকিউটর যেটা বলছে যে তারা যদি ইন্টারনালি এটা কিছুটা আগাতে পারতো ইনভেস্টিগেট করে, তাহলে হয়তো আমরা বসে থাকতে পারতাম, কিন্তু তাদেরকে তো সুযোগ দেওয়া হয়, সেই সুযোগে তারা সদ্ব্যবহার করছে না। হ্যাঁ, তো এখানে আমি যেটা মনে করি সেটা হলো যে আপনার এই যে অ্যাপ্লিকেশনটা পড়লো, সেখানে যদি জাজরা, আমি জানি না কি করবে, তবে এর হবে যে আপনার এই যে হিউম্যান রাইটস যে ভায়োলেশনগুলো, এগুলো হয়তো কমবে। হ্যাঁ, যেমন আমি আজকে আরেকটা নিউজ দেখেছি যে ইসরায়েল নাকি ডিসিশন নিয়েছে যে সে মানে গাজায় তারা এই যে দানগুলো যাচ্ছে আর কি, যে কন্ট্রিবিউশনগুলো যাচ্ছে, এগুলো সয়লাভ করে দেবে। হ্যাঁ, এগুলো কিছু হতে পারে, যে যেমন ধরেন তারা যে ট্রাকগুলো রাখতো, যে তাদের যে ইয়েগুলো তারা খুলতো না, যে ক্রসিংগুলো, সেগুলো হয়তো খুলে দেবে। এবং হয়তো এটাও হতে পারে যে যুদ্ধটা হয়তো যুদ্ধবিরতিটা একটু আগে ভাগে হতে পারে আপনার, এটা শেষ পর্যন্ত হয়তো আপনার ইসরায়েলের যে ওয়েস্টার্ন ব্যাকার্স, এরা হয়তো দেখবে যে এনাফ ইজ এনাফ, মানে এর চাইতে বেশি বাড়াতে দেওয়া ঠিক হবে না। হ্যাঁ, হয়তো তাদের প্রেসারে এই যুদ্ধ বিরতিটা ত্বরান্বিত হতে পারে। হ্যাঁ, এটা আমি যেটা বুঝি আর কি। আর একটা কথা, সেটা হলো এই যে নকিবুর রহমান সাহেব যেটা বললেন, মানে ওই যে হামাসের যে 3 জন লিডার, দ্য থার্ড পারসন ইজ মোহাম্মদ দাইফ, একজন মিলিটারি লিডার আর কি। এরা তো আসলে এরা যে কোথায় আছে এটা যদি ইসরায়েল জানতে পারে, মানে ইসরায়েল তো এই যে হামাস লিডাররা তাদেরকে মারে তো মানে উইথ ইম্পিউনিটি, এটা তো সবাই আমরা জানি। তারা ওই হানিয়াকে মারলেও কিছু আসে যায় না, ওই ইয়াহিয়া সিনোয়ারকে মারলেও কিছু আসে যায় না, তাদেরকে সুযোগ পেলে যে কোনো সময় মেরে দেবে। হ্যাঁ, বরং আমি মনে করি যে ওই আইসিসি যদি অ্যারেস্ট ওয়ারেন্ট দেয় এবং ওদেরকে যদি অ্যারেস্ট করতে পারে, হয়তো তারা একটু বেশি দিন বেঁচে যেতে পারবে।
হ্যাঁ, তো যাই হোক, ওটা তো তাদের লাইফের তো কোনো মূল্য নেই। হ্যাঁ, তাদের লাইফ তো যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তবে আমি যেটা বললাম সেটাই আমি রিপিট করতে চাই যে এই আইসিসি যেটা করছে তার কারণে হয়তো কিছুটা প্রেশার ইসরায়েলের উপর বাড়বে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মুনির মুস্তফা আলী। আমি আরেকটি প্রসঙ্গে একটু যেতে চাই, যদি আপনারা অনুমতি দেন। সেটি হচ্ছে, আমরা গতকালকে দেখলাম যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তিনি এবং তার আরও 8 জন তার সহযোগী, তার পররাষ্ট্রমন্ত্রী, সব মিলিয়ে 9 জন মারা গেলেন। সবাই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তার কাছে। তো এইটা তাদের মৃত্যু, বিশেষ করে ইব্রাহিম রাইসির মৃত্যু, এইটা মধ্যপ্রাচ্য সংকট আরও ঘনীভূত করবে কি না, বা পরিস্থিতি কোনো বদলাবে কি না, ইরানের নীতি বদলাবে কি না, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই ডক্টর মুনির মুস্তফা আলী। না, আমি মনে করি না ইরানের কোনো নীতি বদলাবে। আসলে ইরানে এখন যে শাসনটা চলছে, সে শাসনটা হচ্ছে কনজারভেটিভদের শাসন। এটার কোনো ব্যত্যয় ঘটবে না। আমরা জানি যে এই যে যিনি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, যিনি এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন, উনি হয়তো 50 দিনের মধ্যে থাকবেন। 50 দিনের মধ্যে তাদেরকে ইলেকশন দিতে হবে। এবং ইলেকশনে আমরা যদি দেখি যে রাইসি কিভাবে ক্ষমতায় এলো, হ্যাঁ, রাইসির এগেনস্টে তার তো কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ওখানে যে বাছাই করা হয়, ক্যান্ডিডেট বাছাই করা হয়, হ্যাঁ, ওখানে তো কোনো প্রগ্রেসিভ বা লিবারাল ক্যান্ডিডেট তারা আসতে পারে না, কারণ তাদেরকে ওই বাছাইতে তারা বাদ পড়ে যায়। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. As long as আপনার সুপ্রিম লিডার, তার যে ক্ষমতা, সেই ক্ষমতা তার যতদিন থাকছে ততদিন ওখানকার যে লিডারশিপ, সেই লিডারশিপের কোনো পরিবর্তন হবে না। তবে একটা জিনিস, যে রাইসিকে গ্রুম করা হয়েছে যে সে ওই সুপ্রিম লিডার মারা গেলে তিনি রিপ্লেস করবেন, তিনি সুপ্রিম লিডার হবেন, সেখানে একটু ইয়ে হলো। এখানে আলী খামেনির, আয়াতুল্লাহ আলী খামেনির ছেলের কথা এখন শুনতে পাচ্ছি, যার নামটা কিন্তু আমার মিডিল নেমের একই নাম। আমার মিডিল নাম মোস্তাফা, তারটা হলো মোস্তাফা, অলমোস্ট সেম। 55 বছর বয়স। এখন তার কথা ভাবা হচ্ছে তিনি হয়তো ওই সুপ্রিম লিডার হবেন। এখানে কিছু পরিবর্তন হলো। আর সে মানে আপনার ইরানের পলিসির, ডোমেস্টিক পলিসি বলেন বা ইন্টারন্যাশনাল গ্লোবাল পলিসি বলেন, তার কোনো পরিবর্তন। একটা জিনিস আপনার কাছে এখানেই জানতে চাইবো, সেটি হচ্ছে, আচ্ছা আপনার কাছে পরে আসছে, আমি বরং ডক্টর নকিবুর রহমানের কাছে যাই একই বিষয়ে, রাইসি প্রসঙ্গে। আমরা দেখছি যে গত 40 বছর ধরে, প্রায় 40 বছর ধরে ওয়েস্টার্ন একটা ন্যারেটিভ আছে যে হয়তো খুব শিগগিরই ইরানের শাসন ব্যবস্থা পাল্টে যাবে। ইরান হয়তো আগের যে লিবারাল শাসন ছিল সেখানে সেগুলোর পুনঃপ্রতিষ্ঠিত হবে, কিন্তু সেরকম কিন্তু ঘটেনি। এরকম মিরাকল আশা করে অনেকেই, কিন্তু করে। এটা কিভাবে সম্ভব হলো? আপনি নিশ্চয়ই খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করে থাকেন ইরানকে, সেটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জি, দেখেন, আসলে যেটা হলো যে মানে যারা রেজিমের সাথে, এবং আপনি যদি যারা ইরান নিয়ে পড়াশোনা করে, যারা ইরান নিয়ে গবেষণা করে, তাদের কাছ থেকে যদি আপনি একেবারে নিরপেক্ষ মতামত চান, যেমন আপনি ইরানিয়ান খুব বড় একজন স্কলার রেজা আর্সেনাল, তার লেখা বই যদি আপনি দেখেন, তিনি কিন্তু খুবই প্রোগ্রেসিভ একজন মানুষ। তিনি কোনোভাবেই ধার্মিক কিংবা মানে কনজারভেটিভ কোনো ব্যক্তি না। কিন্তু তিনি তারপরও যদি দুইটা রিজিমকে তিনি কম্পেয়ার করেন, যে শাহ রিজিম এবং মোল্লাদের, ইমাম খোমেনির বিপ্লবের পরে যেই রিজিম, এবং দুইটা রিজিমের মধ্যে কিছু সিমিলারিটি আছে কিন্তু কিছু ডিসিমিলারিটি আছে। দুইটা রিজিমের মধ্যেই কোনো না কোনো পক্ষকে অপ্রেস করা হয়েছে। আপনি যদি শাহের আমলটা দেখেন, তখন এই যারা ধর্মীয়
প্র্যাকটিস করত এবং যারা এরকম আয়াতুল্লাহ ছিল, যারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চালাতো, তাদের বিরুদ্ধে কিন্তু মানে সাধারণ অস্বাভাবিক নির্যাতনের স্টিম রোলার কিন্তু রেজা শাহ চালিয়েছিলেন। এবং যে কোনো সময় আপনি যদি কোনো গ্রুপকে নির্যাতন করেন, নিষ্পেষণ করেন, তারা স্বাভাবিকভাবেই কিন্তু সাধারণ মানুষের সিম্প্যাথি পায়। এবং শাহ ডাইনেস্টির পতনটা কিন্তু অটোমেটিক্যালি হয় নাই। এটা ছিল কিন্তু একেবারে সাধারণ মানুষের মানে পার্টিসিপেট করা একটা অভ্যুত্থান। এবং ওয়েস্টার্ন গভর্নমেন্টগুলা সেই সময় শাহ ডাইনেস্টিকে কিন্তু রক্ষার চেষ্টা করেছিল, তারা পারে নাই। এবং বেসিক্যালি এটার সবচেয়ে বড় মাসুল দিতে হয়েছে আমার দৃষ্টিতে আমেরিকার সবচেয়ে, আমরা যদি দেখি যে মানবতাবাদী প্রেসিডেন্ট জিমি কার্টার, বেসিক্যালি জিমি কার্টার ওয়াজ এ ভিকটিম অফ দিস এন্টায়ার এপিসোড। কিন্তু আপনি যদি দেখেন যে তারপরে মানে এই ইসলামিস্টরা যখন ক্ষমতায় আসলো ইরানে, তারা কিন্তু কিছু কিছু ভালো কাজ করেছে এবং দে হ্যাড এ হিউজ অপরচুনিটি। তাদের সামনে কিন্তু একটা সুযোগ ছিল যে উদার হওয়ার, মানে উদারতা আমি বলছি না যে তাদের যে মৌলিক বিশ্বাস সেটাকে কম্প্রোমাইজ করা। উদারতা বলতে হলো তাদের যারা বিরোধী তাদের প্রতি একটা হিউম্যান ট্রিটমেন্ট করা, তাদের প্রতি মানে তাদের সাথে যেরকম আচরণ করা হয়েছে শাহের আমলে, তারাও যদি যারা ধর্মবিরোধী কিংবা যারা শাহের সিম্প্যাথাইজার তাদের প্রতিও অত্যাচার নির্যাতন করে, তাহলে পরে দুইটা পক্ষের মধ্যে কিন্তু পার্থক্য থাকে না। আপনার ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতা, তারপরে আস্তে আস্তে ডেমোক্রেটিক স্পেসটা শ্রিঙ্ক হতে দেওয়া, তো এই বিষয়গুলো কিন্তু ইরানে চলছে। কিন্তু তার অর্থ এটা না যে ইরান কিন্তু একটা মানে প্রাচীন সভ্যতা, এই যে এত বছর 40 বছরের উপরে। কিন্তু এখানে একটু আমি কিছু অ্যাড করে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমরা দেখলাম মিচ ম্যাককনেল, সেনেট মাইনরিটি লিডার, তিনি বলছেন এই মৃত্যুর পরপরই তিনি একটি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলছেন রাইসিকে দ্য বুচার অব তেহরান। এবং আমি আল জাজিরা থেকে একটি রিপোর্টের তথ্য আপনাকে দিই। মাশা আমিনি নামের যে এক তরুণীকে বলা হয়ে থাকে ইরানের আইন প্রয়োগকারী সংস্থার নির্যাতনে মারা গেছে। এর প্রতিবাদে যে বিক্ষোভ হয়েছে, সেই বিক্ষোভে আল জাজিরা থেকে বলা হচ্ছে যে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী প্রায় 500 বিক্ষোভকারী মারা গেছে পুলিশের বা আইন প্রয়োগকারী সংস্থার নির্যাতনে। এবং পরবর্তীতে এই আনরেস্ট, তারা বলছে বিক্ষোভে ভূমিকা রাখার জন্য 7 জনকে এক্সিকিউট করা হয়েছে। আপনি কি বলবেন? ম্যাককনেলের বক্তব্যের বিপক্ষে যদি বলেন তাহলে কি বলবেন? না, এখানে দুইটা জিনিস। একটা হলো যে মানে যে রাষ্ট্র কিংবা রাষ্ট্রপ্রধান দমন নীতি চালাবে, বিনা বিচারে তাদের পলিটিক্যাল অপোনেন্টকে হত্যা করবে, ডাজন্ট রিয়েলি ম্যাটার তাদের মতাদর্শ কি। যদি কেউ সত্যি সত্যি আইন লঙ্ঘন করে থাকে তাহলে পরে সে ব্যক্তি বিচারের সম্মুখীন হবে, এবং বিচার যদি সুষ্ঠু হয় তাহলে হোয়াট এভার ইট ইজ সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু যে কোনো সরকার যখন দমন নিপীড়ন চালাবে এটা নিন্দনীয়, কোনো এটার ব্যাপারে কেউ দ্বিমত করবে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আর একটা বৈরী রাষ্ট্রের প্রধান যিনি মৃত্যুবরণ করলেন, তাকে এরকম বিশেষণে অভিহিত করা আমেরিকান ডেমোক্রেসির সাথে অসামঞ্জস্যশীল। আমি খুব বেশি আমেরিকান লিডারদেরকে দেখিনি যারা এই ধরনের মন্তব্য করেছেন। এটা মিচ ম্যাককনেল আমি জানি না কোথায় করেছেন, তিনি যদি না করে থাকতেন, মানে দিজ আর মার্জেরি টেইলর গ্রিন অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প টাইপ অফ স্টেটমেন্ট, যেটা আমি ব্যক্তিগতভাবে মিচ ম্যাককনেলের কাছ থেকে প্রত্যাশা করি না। সাথে সাথে আমি এটাও বলে রাখছি যে ইরানের গভর্নমেন্ট এবং ইরানের গভর্নমেন্টের তাদের রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদেরকে তারা যেভাবে শক্ত হাতে দমন করেছে, আমি পার্সোনালি কন্ডেম দ্যাট। এবং পৃথিবীতে বহু দেশেই এই ধরনের অগণতান্ত্রিক কাজ বেড়ে যাচ্ছে। এবং আমরা ইভেন আমাদের আমেরিকাতেও কিছু কিছু জায়গায় পুলিশ প্রশাসনের এই যে এনক্যাম্পমেন্ট উত্থানের জন্য যে স্ট্রং হ্যান্ড দেখছি, মানে দিস ইজ ভেরি আন আমেরিকান। সো এই জিনিসগুলা আছে, এটা সমালোচনা করতে হবে। এটাই বিবেকবান নাগরিকদের কর্তব্য যে আমি যাকে পছন্দ করি তারও সমালোচনা আমি করব, সে ব্যক্তি অন্যায় করলে। আমি যাকে পছন্দ করি না তারও সমালোচনা করব, কিন্তু এই সমালোচনা করতে গিয়ে আমি বাড়াবাড়ি করব না, তাকে বিশেষণে বিশেষিত করব না।
ধন্যবাদ। যে আপনার কাছে যদি সময় পাই আমরা ফিরবো আবারও, কিন্তু আমি ডক্টর মুনির মুস্তফা আলীর কাছে জানতে চাইবো যে এই শোক জানানোর ক্ষেত্রে রাইসির মৃত্যুর পরবর্তীতে আমরা দেখছি যে যে দেশগুলো শোক জানিয়েছে, রাশিয়া, নামগুলো পড়ে শোনাই কতগুলো, চায়না, রাশিয়া, কাতার, ইজিপ্ট, তুর্কি, ভারত, বাংলাদেশ, সৌদি আরব, এসব দেশের নাম আসছে। এইখানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর নাম আসছে না বললেই চলে। তো এইখানে আপনি এই মানে পলিটিক্সের কোনো গন্ধ পাচ্ছেন কি না, আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন। নিশ্চয়ই, মানে ওয়েস্টের যারা ইরান বিরোধী, আমরা তো ওয়েস্টের কারা কারা ইরান বিরোধী সে তো আমরা জানি, মানে ওয়েস্ট পুরো ওয়েস্টই তো ইরান বিরোধী, কাজে তারা এটা করবে না। তারা যে কন্ডোলেন্স জানাবে, হয়তো জানানো উচিত, যেহেতু তিনি একটা হেড অফ স্টেট ছিলেন, সে শত্রু দেশ হোক আর যে দেশই হোক, মানে যদি তাদের ভব্যতা সভ্যতা থাকে তাহলে তো এটা জানানো উচিত। তবে আমি ডক্টর নকিবুর রহমানের একটা কথায় ফিরে যাই, এই যে ইয়ে সম্পর্কে যে কথাগুলো হয়েছে, মিস ম্যাকনেল যে রেফারেন্সটা দিলেন, আমরা রাইসির যদি সমালোচনা করতে হয় তাহলে যে ওই মিস ম্যাকনেল রেফারেন্স দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই। তবে রাইসির ব্যাপারে আমরা যেটা দেখেছি, এই যে আমিনীর ব্যাপারে যেটা মানে মেয়েদের যে একটা রেভলিউশন সৃষ্টি হয়েছিল ইরানে, সেটাকে কিভাবে দমন করা হয়েছে, সেটা থেকে আমরা কিছুটা সমালোচনা যে করতে পারি না তা নয়। এবং রাইসির আপনি যদি দেখেন, তার পুরা জীবন বৃত্তান্ত দেখেন, তিনি তো জুডিশিয়ারিতে ছিলেন, তিনি একজন বিচারক ছিলেন, তিনি একজন প্রসিকিউটর ছিলেন। সেখানে কিন্তু ইরানের যে আপনার অপোজিশন, সেই অপোজিশনকে সেখানে তাদেরকে মানে খুব কঠিন হাতে দমন করা হয়েছে। কাজেই মানে তার হাতে যে রক্ত নেই সেটা একেবারে অস্বীকার করলে চলবে না, সেটা সেখানে আছে। এই জন্য আমি বলি যে ইভেন ইরানেও কিন্তু আপনার মিক্সড ফিলিংস, তার মৃত্যুতে যে সবাই শোকাভূত তা কিন্তু নয়। কারণ এই যে রেভলিউশনটা আমরা দেখেছি, সেই রেভলিউশনে যারা জড়িত ছিল বা সেই রেভলিউশন যারা ভিকটিম হয়েছে, সেখানে তো মৃতের সংখ্যা একেবারে কম নয়। তারা যে একেবারে অখুশি হয়েছে তা না। তো হ্যাভিং সেড দ্যাট, আপনি এই যে যেমন ডক্টর নকিবুর রহমান সাহেব মানে শাহের সাথে এই যে ইসলামিক রেভলিউশনের যে একটা কম্প্যারিজন করলেন, এখানে এটা কোনো কম্প্যারিজন হয় না। আসলে শাহও ছিল আপনার ওয়েস্টের একটা টুল। আপনি যদি এখন সৌদি যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্ট্রাকচার, এটা যদি আপনি হ্যাপি থাকেন, ওই ইউএইর ব্যাপারে যদি আপনি হ্যাপি থাকেন, আপনি যদি আজকে ইজিপ্টের যে শাসন ব্যবস্থা তাতে যদি আপনি হ্যাপি থাকেন, তাহলে শাহ ঠিক ছিল। শাহ তো মানে আমরা এই যে ইরানে যেটা হয় আর কি, আপনার এই যে ইভেন আমিনীর ব্যাপারে যে রেভলিউশনটা হয়েছে, ওটাও তো হতো না যদি শাহ থাকতো। আমরা তো সেটা সেই 53 সালে কি হয়েছে, মোহাম্মদ মোসাদ্দেক পপুলারলি ইলেক্টেড প্রাইম মিনিস্টার, তাকে কিভাবে করা হলো, যেহেতু সে মানে ইরানের তেল সম্পদকে সে করেছিল, মানে আপনার সে ওটাই কি করলো, ওটাকে মানে ব্রিটিশ ইসের থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে তাদের নিজেদের আয়ত্তে নিয়ে আসলো আর কি। ওটা তো আসলে তো ইরানের অয়েল কোম্পানি তো ব্রিটিশ পেট্রোলিয়াম ছিল। তো এগুলো এসব তো আমরা জানি, কাজেই এইটার সাথে কোনো তুলনা হয় না। আপনার এই ইসলামিক রেভলিউশন, আমি তো বলি যে আমরা যতই সমালোচনা করি আপনার ইরানিয়ান ডেমোক্রেসির, ইরান তো ডেমোক্রেসি তবু যেভাবেই থাকুক, তার ফর্মটা যাই হোক না কেন, তবু তো আছে সেখানে। আর কোথায় আছে আপনার মিডল ইস্টে? কোথাও তো নেই। কাজেই আমরা আমার তো মনে হয় যে আমি ইরানের যে অ্যাডমিনিস্ট্রেশন তাকে আরো বেশি সমর্থন দিতে পারতাম, তারা যদি একটু মডারেশন করতে পারত, আর একটু মডারেশন করতে পারলে আমার কোনো প্রবলেম ছিল না। তারপরেও আপনার বাকি তার সারাউন্ডিং ইরানে যা হচ্ছে সেগুলোর দিকে যদি আমরা তাকাই, আমাদের ইসলামিক ওয়ার্ল্ড, মিডল ইস্টার্ন ইসলামিক ওয়ার্ল্ডের দিকে যদি তাকাই, তাহলে তো আপনার ইরানের সাথে অন্য তার কোনো নেইবারের কোনো তুলনা হয় না। জি, আপনাকে ধন্যবাদ ডক্টর নকিবুর রহমান। আমার হাতে 1 মিনিট সময় আছে, আপনি কিছু বলবেন? জি, আমি মুস্তাফার সাথে সম্পূর্ণই একমত। আমি আপনার সাথে কোনো দ্বিমত করছি না, এবং এটা সত্যি কথা, আমারও এটাই মনোভাব যে আমরা যদি ইউএই, সৌদি আরব এবং বাহরাইন এবং অন্য মিডল ইস্ট দেশের সাথে তুলনা করি, ইরানের যতই সমালোচনা করা হোক না কেন, অ্যাটলিস্ট কিছুটা হলেও তো
তাদের মধ্যে মত প্রকাশের কিছু স্বাধীনতা রয়েছে এবং আপনার সাথে আমি একই কথাই বলছি যে আমি খুশি হতে পারতাম আর একটু যদি তাদের উদারতা আর একটু থাকতো এবং পরমত সহিষ্ণুতা আর একটু বেশি থাকতো। আপনারা দুইজনই একটি বিষয়ে একমত হয়েছেন যে ইরানের সাবেক প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শাসন আমলে যে হত্যাকাণ্ড হয়েছে, বলা হচ্ছে 500 জনকে হত্যা করা হয়েছে তার বাহিনী, তো এইটা নিন্দা জানাচ্ছেন আপনারা দুজনে, রাইট? অবশ্যই অবশ্যই। জি, ডক্টর নাকিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মুনির মুস্তাফা আলী, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো পর্বে। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।